আলোর প্রতিফলনের কিছু কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, আলোর প্রতিফলনে কি কি দিয়েছিলাম এখান থেকে? কিছু বাকি ছিল কি? থিওরিতে কোনো বাকি? আচ্ছা ঠিক আছে, রৈখিক শুধু হচ্ছে গোলীয় দর্পণকে কিভাবে শনাক্তকরণ করব এটা, আর হচ্ছে নিউটনের সূত্র দর্পণ। দেখ কি কি বাকি আছে আমি বলে দিচ্ছি। আর নিউটনের সমীকরণ, আরেকটা হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার, আর হচ্ছে তিনটি দর্পণকে কিভাবে শনাক্ত করবে, মানে যদি হাতে হাত না লাগিয়ে সমতল না উত্তল না অবতল হচ্ছে সেটা কিভাবে শনাক্ত করব, তাই তো? তো এটা আমি বলে দেবো লাস্টে, 5-10 মিনিট বললে হয়ে যাবে। এখন অঙ্ক করছি, ঠিক আছে? অঙ্ক করে দিচ্ছি। কোথায় যাব এখন? এখানে চল, প্রথম কোশ্চেন, প্রবলেম সেট 1 হয়েছে কারোর? একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটি দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কি হবে? কে করেছিস এটা? ভালো কোশ্চেন। কথা এসছে, উত্তর মিলেছে না মিলেনি? মিলেছে। কিভাবে করেছিস? উদাহরণে ছিল। কত বড় হয়েছে কোশ্চেনটা? কত বড় হয়েছে কোশ্চেনটা? হুম, কমসে কম 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা। এদিকে দেখা, এটা হচ্ছে কি অবতল দর্পণ, তাই তো? অবতল দর্পণ, বেশ। একটি অবতল দর্পণের মেরুতে সূর্য কত কোণ করছে? হাফ ডিগ্রি। সূর্য কোথায় আছে? সূর্য আছে অসীমে। দেখা গেল অসীম থেকে যে লাইট রেটা আসছে, অসীম থেকে যে লাইট রেসটা আসছে সেটা হচ্ছে কি হাফ ডিগ্রি কোণ করেছে, তাই তো? বেশ, হাফ ডিগ্রি কোণ করেছে। এটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? 15 সেন্টিমিটার। বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কত? 15 সেন্টিমিটার। তাহলে ফোকাস হচ্ছে কত? 15/2। ফোকাস হচ্ছে কত এটা? এবারে আমাকে বল, এটা হচ্ছে এর ফোকাস, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। সূর্যের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। কেন ফোকাসে তৈরি হবে? সূর্য আছে, সূর্য আছে কোথায়? অসীমে। এই জন্য সূর্যের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে। তাহলে এখানে হয়ে গেল সূর্যের প্রতিবিম্ব এরকম হয়েছে। এই প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা এখানে কত কোণ করবে আমাকে বল আগে। হাফ করবে। কেন হাফ করবে? কেন কি এখানে আপাতন কোণ, এখানে প্রতিফলন কোণ হচ্ছে, এটাও হাফ ডিগ্রি হবে। এবারে কোশ্চেন কি বলেছে যে সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে, তাই তো? সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে জিজ্ঞেস করেছে। প্রতিবিম্বের আকার মানে এটাই, এটাকে আমি ধরো এইচ ধরে নিলাম। প্রতিবিম্বের আকার কত? এইচ ধরে নিলাম। এইচ ধরে নিলে এখান থেকে আমরা কি করে করতে পারি? দেখ, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না? এই কোণটা কত? হাফ ডিগ্রি। এটা কত? হাফ ডিগ্রি। আর এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, তাহলে এটা হচ্ছে কি মেরু। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব কত? ফোকাস দৈর্ঘ্য 15/2 এইচ। ট্যান থিটা করতে পারি? ট্যান থিটা লম্ব মানে কত? এইচ বাই ভূমি, ভূমি মানে হচ্ছে কত? 15/2 সমান ট্যান হাফ ডিগ্রি। চল এটা করে বল দেখি এইচ কত আসছে। এটা করে বল এইচ কত আসছে সবাই। ক্যালকুলেটর বার কর, ক্যালকুলেটর বার করে কর। কত আসছে এইচ এর মান? এইচ না ধরে ডি ধরে নিচ্ছি, এটাকে ডি, ডি এইচ যা ধরতে পারিস। চল করে ফেলে, এটা কত আসছে? এইচ কত আসছে? 6.5 সেন্টিমিটার। এইটুকু কোশ্চেন ছিল, ঠিক আছে? উদাহরণে আছে অবশ্যই, কিন্তু অনেক বড় করে, অনেক জটিল করে, ঠিক আছে? জাস্ট এটুকু করলেই হবে। টুকেনে সবাই শুধু ট্যান থিটা করে দিয়েছে, আর কি করবো? তো এটা ছিল ছায়া প্রকাশনী বইয়ের
ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1 এর একের কোশ্চেন, তাই তো? এরপরের কোশ্চেন বল, কার কি কোশ্চেন আটকে আছে? 2 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন আমি এটাকে একটু দেখে নিই, ছবিটা তুলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি বলেছে? একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করলো। দর্পণের ফোকাস দূরত্ব কত? কার হয়েছে? হয়নি কার? 2 এর কোশ্চেন। একটা টোকা হয়ে গেছে। দুয়ের কোশ্চেন বলেছে। এই 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 দুয়ের কোশ্চেন কি বলেছে দেখ। একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করলো। প্রথম কথা আমাকে বল, এটা অবতল দর্পণ, আগে এঁকে নিলাম। ডেটা দেখ আমি কিভাবে ডেটা সাজাচ্ছি দেখ। প্রথম বলেছে একটি অবতল দর্পণ, ছবি এঁকে নিলাম। দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করলো। প্রথম কথা বল, একটা অবতল, এটা অবতল দর্পণ হচ্ছে, এটার মেরু, এর সমশীর্ষ প্রতিবিম্ব মানে কি ধরনের প্রতিবিম্ব? অসৎবিম্ব। অসৎবিম্ব দর্পণের কোথায় তৈরি হয়? মানে এখানে তৈরি হবে কোথাও। এটা হচ্ছে কি প্রতিবিম্ব, তাই তো? এই প্রতিবিম্বটা বস্তু থেকে 32 সেন্টিমিটার, মানে এখানে ধর বস্তু আছে, এটা বস্তু আছে, তাহলে এতটা দূরত্ব কত? 32। বেশ, এত পর্যন্ত হলো। দর্পণের ফোকাস দূরত্ব কত? দর্পণের ফোকাস দূরত্ব কত হচ্ছে? কি করে হচ্ছে এটা? অর্ধেক হবে কি করে? না, এরকম হবে না, এরকম হবে না। আমি একটা কথা বলছি শোন। এফ জিজ্ঞেস করেছি, তাই তো? প্রথম কথা। আচ্ছা, এখানে আমি যদি বলি যে বস্তুর দূরত্বটাকে আমি এক কাজ করছি, এক্স ধরে নিচ্ছি। কত ধরে নেব? এক্স। বস্তুর দূরত্বটাকে কত ধরে নিচ্ছি? এক্স। তাহলে ইউ আমার কত লেখা উচিত? ইউ মানে আমি এক্সটা হচ্ছে মান, তাহলে ইউ কে কত লেখা উচিত? মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এটা যদি এক্স হয়, এদিকেরটা কত? তাহলে 32 মাইনাস এক্স। আচ্ছা, ভি তাহলে কত হবে? ভি হবে কত? 32 মাইনাস এক্স। পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। বেশ, পজিটিভ হবে, হয়েছে। এরপরে আরো একটা ডেটা কি দেওয়া ছিল জানিস? 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব হয়। এম ইজিক্যালস টু 3 তো হচ্ছে মান, 3 গুণ, সমশীর্ষ মানে প্লাস, অবশীর্ষ হলে মাইনাস। এম মানে আমরা কি লিখতাম? এম ইজিক্যালস টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এম এর জায়গায় কত? মাইনাস ভি মানে কত? 32 মাইনাস এক্স বাই ইউ মানে কত? মাইনাস এক্স সমান 3। এখান থেকে এক্স এর মানটা আগে বার কর, এখান থেকে আগে এক্স এর মান বার করেন সবাই। এখান থেকে দেখ, মাইনাসে মাইনাস কেটে যাচ্ছে, তো 32 মাইনাস এক্স ইজিক্যালস টু কত হবে? 3x, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখান থেকে 32 ইজিক্যালস টু কত হচ্ছে? 4x। তো এক্স হচ্ছে কত? 8। এক্স এর মান 8। তাহলে বস্তু দূরত্ব কত লিখবো আমরা? ইউ সমান মাইনাস এক্স লিখেছিলাম, তো মাইনাস 8। আর ভি হচ্ছে কত? 32 থেকে 8 বাদ গেলে কত হচ্ছে? 28, 24 হচ্ছে, সরি 24। তাহলে 24, এটা কত হবে? প্লাস। এবার এখান থেকে এফ এর মান যদি আমি বার করতে চাই, কোন ফর্মুলা দিয়ে যাবে? 1 বাই ভি, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজিক্যালস টু 1 বাই এফ, তাই না? হ্যাঁ, সেটা দিয়ে করা যেতে পারে, তবে ওই ফর্মুলা অনেকের ভুল হতে পারে, ঠিক আছে? আমরা এই ফর্মুলা তো সবার একদম মুখস্থ, তাই না? ভি বেরিয়ে গেছে, ইউ বেরিয়ে গেছে, তো আমার ওখানে প্লাস মাইনাসের কোনো ঝামেলাও হয়ে যেতে পারে, যদি প্লাস ইউ কি মাইনাস ইউ এরকম। সেই জন্য এটা দিয়ে বসিয়ে দিলে চলে আসবে তাড়াতাড়ি। তাহলে এক্স এর মান যখনই 8 বেরিয়ে গেল, তো ইউ লিখে দিয়েছি কত? ইউ ইজিক্যালস টু মাইনাস এক্স মানে মাইনাস 8। আর ভি হচ্ছে কত? 32 মাইনাস এক্স মানে 24, সামনে প্লাস,
+24। তো এটা হয়ে যাওয়ার পরে মানটা বসিয়ে দিতে হবে, এখানে বসিয়ে দিলে বল এফ এর মান কত আসছে। দেখ 1/v, ভি মানে কত 24 প্লাস ইউ মানে কত -8 সমান 1/f। এই ক্যালকুলেশন করে বল যে এফ এর মান কত আসছে। এফ এর মান কত আসছে বল। শোন, এখানে এফ এর মান কত আসছে একটু করে নিচ্ছে এই কোশ্চেনটা। 1/f = কত হচ্ছে 24 লসাগু, তাহলে কত হচ্ছে 1 -3 -2/24 কত হচ্ছে -1/12। এফ সমান কত হচ্ছে -12। তাহলে অবতল দর্পণটার ফোকাস দৈর্ঘ্য -12 উত্তরে তোরা লিখে নে, ঠিক আছে। বইতে বইতে উত্তর কত হচ্ছে 16 আছে, কিন্তু উত্তর হবে কত 12। আর এই কোশ্চেনটাতে যে ভুল আছে সেটা হচ্ছে কি উত্তর 16 হবে কখন, যদি বস্তুটা মেরু থেকে 32 সেন্টিমিটার হয়, মানে তখন হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব 32, ঠিক আছে। প্রতিবিম্বের দূরত্ব 32 ধরে নিলে বস্তু দূরত্ব -x ধরে নেব, নিয়ে m সমান -v/u করে তারপরে f এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা টোকা হয়ে গেছে তো, f এর ভ্যালু 12 বেরিয়ে গেছে, উত্তরে 12 লিখে নিবি, ঠিক আছে। ওই কোশ্চেনটা আরেকবার কর, যেটা হচ্ছে কি যে প্রতিবিম্ব যদি মেরু থেকে 32 সেন্টিমিটার দূরে হয়। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, এখন যে কোশ্চেনটা হচ্ছে যেটা বইতে যদি কারেকশন করি 16 উত্তর আসার জন্য, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে কি অবতল দর্পণ এর মেরু থেকে 32 সেন্টিমিটার দূরে সমশীর্ষ প্রতিবিম্ব u = -x, v = 32 প্লাস m = 3। তাহলে m সমান কত -v/u সমান 3, তাহলে v এর জায়গায় 32, u এর জায়গায় -x সমান 3 কেটে গেল এটা, তাহলে কত হচ্ছে x সমান কত হচ্ছে 32/3। তাহলে এবার আমাকে কোশ্চেন কি করতে হবে, f বার করার জন্য আমাকে নিতে হবে কি u = -x বলেছিলাম, u = কত বলেছিলাম -x, -x মানে কত -32/3, v হচ্ছে কত 32, তাহলে f কত হবে। এইটা করলে কি হবে, উত্তর 16 চলে আসবে বইতে যে উত্তর আছে। হ্যাঁ, ঠিক আছে, তো এফ এর মান বার করতে হবে। তবে কোশ্চেনটা কিন্তু ওই কোশ্চেনই, বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। মেরু থেকে 32 সেন্টিমিটার দূরে দেওয়া মানে কোশ্চেন ইজি হয়ে গেল, বস্তু থেকে 32 সেন্টিমিটার দেওয়া মানে কোশ্চেনটা, হ্যাঁ উত্তর ভুল থাকতে পারে। তো এটার উত্তর চলে আসবে কত 16, যেটা বইতে উত্তর আছে। 1/v প্লাস 1/u = 1/f করলে f এর মান চলে আসবে -16, ব্যাস। এরপরে থার্ড কোশ্চেন বা এর পরের কোশ্চেন কেউ করেছিস? 3 নম্বরটা হয়নি। ওকে, 3 নম্বর বলেছে, দেখ কি বলেছে 3 নম্বর কোশ্চেন। 3 কোশ্চেন, 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোন অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে। হ্যাঁ, এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে এবং দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত 20 সেন্টিমিটার। তীরটির প্রতিবিম্বের বিবর্ধন, এটা হচ্ছে অক্ষীয় বিবর্ধন। তবে অক্ষীয় বিবর্ধন আমি তোদেরকে বলিনি তো, আমি না বলেই কোশ্চেনটা করছি। দেখ এমনি সাধারণ কনসেপ্ট দিয়ে কিভাবে হচ্ছে অঙ্কটা। আমার কাছে কথা হচ্ছে কি রৈখিক বিবর্ধন কি আর অক্ষীয় বিবর্ধন কি, আমি যদি বলি প্রথমে রৈখিক বিবর্ধন কি জেনেছিলিস তোরা? হ্যাঁ, রৈখিক বিবর্ধন হচ্ছে কি যে বস্তু যদি দর্পণের অক্ষের উপর লম্বভাবে থাকে, প্রতিবিম্ব এখানে তৈরি হলো, তাহলে m = hi/ho, এটা হচ্ছে কি রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। অক্ষীয় বিবর্ধন হচ্ছে কি বস্তুর ওরিয়েন্টেশন যদি একটু চেঞ্জ হয়, মানে বস্তু দর্পণের অক্ষ বরাবর এরকম করে শুয়ে থাকে, তার জন্য প্রতিবিম্ব কি রকম হবে।
আমরা এটাকে করার জন্য কি করব, এখানে যে ছবিটা দিয়েছে সেটা আমরা কি করব, দেখ প্রথমে এদিকে তাকাবি, এটা হচ্ছে দর্পণ তাই তো, এর বক্রতা ব্যাসার্ধ কত বলে দিয়েছে 20 সেন্টিমিটার, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত 20, তাহলে ফোকাস কত 10, ফোকাস হচ্ছে 10 সেন্টিমিটার, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 হয়েছে। 15 সেন্টিমিটার দীর্ঘ একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপিত আছে, অক্ষ বরাবর বলতে তীরটা এরকম থাকবে তীর, এবারে এই তীরটার তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার, তীক্ষ্ণ প্রান্ত মানে কি, এইটা তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে তীর দ্বারা, এই তো আমার পেনের তীক্ষ্ণ প্রান্ত মানে তীরের তীক্ষ্ণ প্রান্ত ধরে নে, দর্পণের অক্ষ বরাবর তীর আছে মানে দর্পণের অক্ষের সামনে কোনটা এটা, আর তীরেরও সামনে এটাই, অক্ষ বরাবর তীর আছে এরকম, এটা যদি এরকম রাখি তাহলে কি হবে, অক্ষের উল্টো দিকে তীর হয়ে যাচ্ছে, ঠিক আছে, মেরুর দিকে হয়ে যাচ্ছে, তাহলে এই তীরটা আছে, এই তীরের হচ্ছে কি তীক্ষ্ণ প্রান্তটা কত, মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, দর্পণের মেরু থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, মানে এখানে তীক্ষ্ণ প্রান্তটা আছে, ঠিক আছে, এটা কত 30, এতটা কত হচ্ছে 30 হয়েছে, 30 তো, তাহলে এই যে তীরটা সেটা কত মিটার কত সেন্টিমিটার দীর্ঘ 15, তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 30 হয় মানে মেরু থেকে এই বিন্দু যদি 30 হয় আর তীরের দৈর্ঘ্য যদি 15 হয়, তাহলে মেরু থেকে এই দূরত্বটা কত 15, এটা 15, দেখ একটু ছোট হয়ে গেছে যদিও, এটা হচ্ছে কি পুরোটা 30, এতটা পর্যন্ত 30, এতটা যদি 15 হয় তাহলে মেরু থেকে এটা কতটা 15, মেরু থেকে এটা কতটা 15, তো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে দর্পণ, এই দর্পণের এখানে হচ্ছে কি তীর আছে, যে তীরটা দুটো বিন্দু, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এ বিন্দু কত দূরে আছে 15 সেন্টিমিটার, বি বিন্দু কত দূরে আছে 30, এর ফোকাস দৈর্ঘ্য কত 10, একটা কোশ্চেন তোদেরকে করতে হবে কি, যে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় হচ্ছে, মানে এফ যখন -10, এ বিন্দুর জন্য ইউ কত -15, তার জন্য ভি কত হবে একবার বার করে নে, এটা এ বিন্দুর জন্য, আর একবার বি বিন্দুর জন্য, মানে বি বিন্দুর প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, তার জন্য এফ কত -10, ইউ কত -30, তার জন্য ভি কত হবে, এটা কোশ্চেন তোদের, মানে দুটো বিন্দুর জন্য আমি আলাদা আলাদা করে প্রতিবিম্ব বার করব, চল করে ফেল। তো বলছিস যে ক্যালকুলেশন করে প্রথমটাতে ভি কত আসছে -30, ওকে -30, দ্বিতীয়টাতে ক্যালকুলেশন করে ভি কত আসছে -15, বেশ, তাহলে এবার আমি এখান থেকে কি করছি দেখ, এটা এ বিন্দু তাই তো, তাহলে এ বিন্দু যেটা 15-তে আছে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়ে যাচ্ছে -30-এ, মানে এইখানে হয়ে যাবে এ বিন্দুর প্রতিবিম্ব, মানে এ ড্যাশ আমি বলছি কি, এ বিন্দু 15-তে ছিল, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে 30-এ, তার মানে এ বিন্দুর প্রতিবিম্ব কোনটা এ ড্যাশ আমি ধরে নিচ্ছি, মানে এই তীরটার হচ্ছে, মানে এই তীরটার হচ্ছে পেছনের দিকের অংশটা হচ্ছে কি এ ড্যাশ প্রতিবিম্ব, আচ্ছা যেটা মানে বি বিন্দু যেটা 30, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে 15-তে, মানে এইখানে হচ্ছে কি বি ড্যাশ, মানে বি এর প্রতিবিম্ব, মানে তীরটা হবে কি রকম এরকম, তীরটা হবে কি রকম এরকম, তো এখানে কথা হচ্ছে যে প্রতিবিম্বের বিবর্ধন, তীরটির প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, দর্পণটির বক্রতা ব্যাসার্ধ এর তীরের তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, তীক্ষ্ণ প্রান্ত তীরটি অবতল দর্পণ বরাবর স্থাপিত আছে, অক্ষ বরাবর স্থাপিত আছে, আচ্ছা কোশ্চেনের খুব সম্ভবত মনে হচ্ছে তীরের যে ওরিয়েন্টেশন এটা ধরাটাকে উল্টো হয়ে গেছে, তীরের ওরিয়েন্টেশন ধরাটাকে উল্টো হয়ে গেছে, কেন বলছি, যে উত্তর আছে আমাদের, যে উত্তর আসছে সেখানে যদি বিবর্ধন করি, এখানে দেখ প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হয়ে যাবে 15, বস্তুর দৈর্ঘ্য 15 হয়ে যাবে,
তো সেই হিসাবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করলে কি হবে, এক আসবে, এক আসবে। তো এখানে যে কোশ্চেন যেভাবে বলেছে বাংলাতে এরকম করে, যে তীরটি কোন অবতল দর্পণে অক্ষ বরাবর স্থাপিত আছে, এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, মানে বলতে চাইছে এরকম করে, এটা যদি দর্পণ হয়, এই তীরটার তীক্ষ্ণ প্রান্তটা 30-এ আছে, তাহলে এই প্রান্তটা কততে থাকবে, 45-এ। কি বললাম, বুঝতে পেরেছিস? তীক্ষ্ণটা 30-এ আছে, তার মানে ব্যাক সাইডটা কততে থাকবে, 45-এ, মানে উল্টো। ঠিক আছে, আমরা যেটাকে এরকম ভাবে ধরেছি না, এরকম করে, উল্টো ভাবে আছে। এইটা করে দেখ দেখি, যে প্রথম যে তীরের যে হচ্ছে কি সামনের প্রান্তটা, এটা 30-এ আছে, 45। আচ্ছা, একটা কাজ করে নিলে হয়ে যাবে, এটা 30-এ আছে, যেমন আছে থাক, ঠিক আছে। বি বিন্দুটা 30-এ আছে, থাক, ঠিক আছে। আমি এ বিন্দুটা করে দিচ্ছি কত, 45-এ। একবার এটা 45 করে দেখ তো কত আসছে, 45। এটা 45 করে দেখ, এ বিন্দু 45। তীরটি দর্পণের অক্ষ বরাবর আছে, সামনের প্রান্ত 30 সেন্টিমিটার দূরে। হ্যাঁ, 45টা তুই যে প্রথম বলেছিলিস না, ওই রকমই। মানে তুই যে বলছিলি না যে অক্ষ এরকম করে, এটা অক্ষ, তীরটা আছে এরকম করে, যেটা আমরা আগে উল্টো দিকে ধরেছিলাম। তীরের তীক্ষ্ণ প্রান্তটা 30 সেন্টিমিটার দূরে আছে, তাহলে এই সাইডটা কত হবে, 45। ওটাই বলছি। এটাকে আমি বলে দিচ্ছি বি বিন্দু, বি বিন্দু 30-এ আছে, তার জন্য প্রতিবিম্ব হয়ে গেছে। বেশ, কত হচ্ছে এটা, -12.85। এটা কি এসছে সবার, -12.85 সবার এসছে, ভি এর ভ্যালু এটা এসছে। ব্যাস, তার মানে কি হচ্ছে, তার মানে এখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে যেটাকে আমরা বি বিন্দু বলছি, যেটা 30-এ আছে, তার প্রতিবিম্ব কোথায় দূর হচ্ছে, 15-তে। বি বিন্দুর প্রতিবিম্ব কোথায় দূর হচ্ছে, 15-তে। আচ্ছা, মানে এখানে এটা 15-তে আছে, এইটা 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 হচ্ছে কি বি বিন্দু, 15-তে আছে। আর এ বিন্দু কোথায় তৈরি হচ্ছে, 12.8-এ, 12.85, এটা হচ্ছে 15। এবারে বল আমাকে, এখানে আমি করব কি, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে বলতো, প্রতিবিম্বের এই সাইডটা 15, এই সাইডটা 12.85, তাহলে 15 থেকে 12.85। আর বস্তুর দৈর্ঘ্য, হ্যাঁ বস্তুর দৈর্ঘ্য তো আছে 45 - 30, মানে 15 তো বলাই ছিল, বস্তু 15 বলাই ছিল। এটা কত আসছে বল, এটা 0.15, এটা হচ্ছে কত, 14, 14 থেকে 12 গেলে 2, 2.15। তাহলে বিবর্ধন কত হবে, এটাকে আমরা এম ড্যাশ বলি, ডেল ভি বাই ডেল ইউ। এখানে ডেল ভি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। ডেল ভি বাই ডেল ইউ বইতে করা আছে, ডেল ভি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো এখানে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য বলবো, এরকম করেই বলবো, প্রতিবিম্বের, দেখ বিবর্ধনটা এখানেও হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, শুধু এখানে অক্ষীয় বিবর্ধন কেন হচ্ছে, বস্তু অক্ষ বরাবর আছে, আর ওটা হচ্ছে রৈখিক বিবর্ধন কেন ছিল, বস্তু অক্ষের উপর লম্ব ছিল। ব্যাস, এটুকুই পার্থক্য। আর ডেল ভি বাই ডেল ইউ অত কিছু ঝামেলা করার দরকার নেই। আমি প্রতিবিম্বের বস্তুর দুটো প্রান্ত ধরবো, ওই দুটো প্রান্তের প্রতিবিম্ব কোথায় কোথায় হচ্ছে দেখে নেব, নিয়ে বস্তুর দৈর্ঘ্য মানে কি, বস্তুর দুটো প্রান্তের মধ্যে পার্থক্য দূরত্ব, প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি, প্রতিবিম্ব যে দুটো বিন্দুতে তৈরি হয়েছে তার পার্থক্য। ব্যাস, ম্যাথ যে থিওরি যেভাবেই দেওয়া থাক না কেন, এমনি কনসেপ্ট তো এরকমই হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, 2.15/15। তাহলে এটা কত হবে উত্তর, 0.143। ব্যাস, শুধু ওখানে একটু ভাষাটা যেভাবে দেওয়া ছিল, যে অক্ষ বরাবর আছে, তো তীর চিহ্নটা এইভাবে আছে। আচ্ছা, এই বিবর্ধনটা নেগেটিভ নেব না পজিটিভ নেব বলতো, নেগেটিভ নেব। কেন, এই দেখ, বস্তু যদি এরকম থাকে, প্রতিবিম্ব এরকম হয়ে যায়, উল্টো হয়ে যাচ্ছে, এখানেও এভাবে এটা এরকম উল্টো হচ্ছে।
আর ওখানে আমরা কি বলতাম, এটা যদি এরকম থাকে এটা এরকম হয়ে গেলে অবশীর্ষ প্রতিবিম্ব, তার জন্য মাইনাস। এখানে কি হচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে, এখানে এর জন্যও মাইনাস। চারের কোশ্চেন ভালো, চারেরটা ভালো কোশ্চেন করে দেখ। চারেরটা কোশ্চেন কি বলেছে, কোন এক বিন্দু প্রভ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি, অভিসারী বলেছে, ঠিক আছে, একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে সামনে 20 সেন্টিমিটার দূরে, আচ্ছা আচ্ছা সরি, একটি কোনো এক বিন্দু প্রভ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, আচ্ছা, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর সামনে 20 সেমি দূরে মিলিত হয়েছে, দর্পণটি অবতল না উত্তল, ওর ফোকাস দৈর্ঘ্য কত? প্রথমে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বার করতে হবে। আগে বল কিভাবে কোশ্চেন হবে, আমি একটু বলে দিচ্ছি দেখ। কি দর্পণ আমি জানি না, এটা কি দর্পণ, আমি এরকম করেই করে দিচ্ছি, ঠিক আছে, এরকম জাস্ট জানি না কি দর্পণ। এরকম আলোক রশ্মি আসছে অভিসারী, যদি দর্পণটা না থাকতো কোথায় মিলতো, 40 সেন্টিমিটার দূরে। এটা কি বস্তু, অসৎ বস্তু। অসৎ বস্তু দেখ এদিকে, তাহলে আপতিত আলোক রশ্মি এদিকে, এদিকে বস্তু, তার মানে ইউ কত হবে, +40। কার সমস্যা আছে বল এটা, দেখ এদিকে আলোক রশ্মি আসছে, তাহলে এদিকেই মাপবো, এটা না থাকলে এখানে মিলিত হতো, মানে কি এটা অসৎ বস্তু, অসৎ বস্তু ইউ পজিটিভ হয়েছে। আচ্ছা, এটা যদি প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়েছে, দর্পণের সামনে 20-তে, তাই তো, তার মানে ভি কত, -20। তাহলে এফ কত আগে বার করে নে, যদি এফ পজিটিভ আসে তাহলে সেটা উত্তল দর্পণ, যদি এফ নেগেটিভ আসে তাহলে সেটা অবতল দর্পণ, ব্যাস এইটুকু। এটা দেখ 1/u প্লাস 1/v ইজিক্যালস টু 1/f, তাই তো, এখান থেকে ভ্যালু বসালে কি কি আসছে, 1/40 প্লাস -1/20 কত হচ্ছে, এটা 1/f, এখান থেকে 40 হচ্ছে লসাগু 1 -2 1/f, তো কত হচ্ছে -1/40 ইজিক্যালস টু 1/f, তো এফ কত হচ্ছে -40। যখন এফ মাইনাস চলে আসে তার মানে এটা অবতল দর্পণ, যার ফোকাস দৈর্ঘ্য কত, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কত, 40, ব্যাস, ঠিক আছে। তো এইরকম টাইপের কোশ্চেন আপাতত চলতে থাকবে। আমি এবার যে পার্টটা একটু বাকি আছে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখ কি কি আছে, নিউটনের সমীকরণ, তাই তো, নিউটনের, হ্যাঁ, 6/পাই, 6/পাই কি মিন, আচ্ছা মিনিট, এটা সিক্স বাই ফাইভ মিন বলছে, আমি বলছি মিন কি, মিনিটকে কিসে করতে হবে, ডিগ্রিতে, প্রথমে মিনিটকে করতে হবে কি ডিগ্রিতে, এটাকে কিসে বার করতে বলেছে, কত রেডিয়ান, হ্যাঁ কত রেডিয়ান, আচ্ছা প্রথম কথা বল, 6/পাই মিনিটকে ডিগ্রিতে করতে গেলে এত ডিগ্রি হয়ে গেল। এবারে কি ডিগ্রিকে রেডিয়ানে কিভাবে করব, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ঠিক আছে, তাহলে কি করতে হবে, পাই/180 গুণিতক ওইটা 6/পাই ইন্টু 60, এটা আসবে কি রেডিয়ানে, পাই আর পাই কেটে যাচ্ছে, 36 1/1800 রেডিয়ান, এটা উত্তর আসবে, 1/1800 রেডিয়ান আসবে।
তাই তো? আমরা কি করি, এটাকে এরকম করে নিই, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। এবার এইটা যত ডিগ্রি বেরিয়েছে তাকে আমরা কি করি, 6/পাই ইন্টু 1/60, ডিগ্রি মানে কি, পাই বাই 180 রেডিয়ান। এই তো এটুকুই বলছি, ঠিক আছে, করে এবার কাটাকাটি করে যা আসছে। মিনিটকে ডিগ্রিতে করতে গেলে 1/60, কেন কি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাই তো? 60 মিনিট সমান 1 ডিগ্রি, আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, কোণের নিয়ম, ঠিক আছে? এটা তো মনে রাখতে পারবি, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা তো মনে রাখবো। তো সময়ও হয় আর এখানেও হচ্ছে। গোলীয় দর্পণের সমীকরণ, গোলীয় দর্পণের সমীকরণ কি, 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f। এইখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, এবার এখান থেকে কিভাবে লিখতে পারি, দেখ কি লিখবো, ফোকাস থেকে বস্তুর দূরত্ব, দেখ প্রমাণ লাগবে না, ঠিক আছে, ফোকাস থেকে বস্তুর দূরত্ব ইনটু ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস থেকে এই লিখতে থাকবি, প্রতিবিম্বের দূরত্ব সমান হচ্ছে কি f², তাই তো? ফোকাস থেকে বস্তুর দূরত্ব ইনটু ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান f²। এটা হচ্ছে নিউটনের সমীকরণ, এটা হচ্ছে কি নিউটনের সমীকরণ। এবার দেখ ফোকাস থেকে বস্তুর দূরত্ব মানে কি, u মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ সমান f²। এটাকে প্রমাণ করতে পারবি এখান থেকে, এখান থেকে প্রমাণ কর দেখি, কর সবাই কর, কর দেখি এই প্রমাণটা কর। এইখান থেকে এটা নিয়ে আসতে হবে, গুণ করতে হবে, ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। দেখ দেখি সবাই একটু চেষ্টা কর। তো আমাকে একটা কথা এখান থেকে, নিউটনের সমীকরণ থেকে কি আসে জানিস, f² মানে কি, একটা ধনাত্মক সংখ্যা মানে স্কোয়ার কি হয়, ধনাত্মক সংখ্যা, স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে কি, যদি u মাইনাস এফ পজিটিভ হয় তাহলে v মাইনাস এফও পজিটিভ হবে। মানে কি, দুটো সংখ্যার গুণফল হয়ে এটা আসছে, দুটো সংখ্যার গুণফল কখন পজিটিভ হবে, যদি দুজনেই পজিটিভ হয়, তাহলে দুজনেই নেগেটিভ হয়। তার মানে কি, u মাইনাস এফ পজিটিভ, v মাইনাস এফ পজিটিভ, তাহলে হতে পারে। আর যদি u মাইনাস এফ নেগেটিভ হয় তাহলে v মাইনাস এফও নেগেটিভ হবে। মানে এখান থেকে একটা কথা কি বলা যায়, যে ফোকাসের যেদিকে বস্তু থাকে সেদিকেই প্রতিবিম্ব থাকে, আর ফোকাসের যেদিকে প্রতিবিম্ব থাকবে সেদিকেই বস্তু থাকবে, ঠিক আছে? মানে এটা যদি কোনো একটা দর্পণ হয়, তার যদি এটা যদি ফোকাস হয়, ফোকাসের যদি এদিকে বস্তু থাকে, তাহলে প্রতিবিম্ব কিন্তু ফোকাসের বাম সাইডেই তৈরি হবে। যদি কোনো কারণে বস্তু ফোকাসের ডান সাইডে চলে আসে, তাহলে তার জন্য প্রতিবিম্বও ডান সাইডে চলে যাবে, এটার মানে তাই, ঠিক আছে? দেখি কই কি করেছিস। এটাকে প্রমাণ করে কিভাবে, এটাকে প্রমাণ করে সিম্পল হচ্ছে, গুণ করে দে প্রথমে, ইউ ভি হচ্ছে কি লসাগু, তাহলে ইউ প্লাস ভি ইজিক্যালস টু 1/f। তাহলে এবার এটা কি কত হচ্ছে, ইউ এফ প্লাস ভি এফ সমান ইউ ভি। এবার আমরা করি কি না, ইউ এফ প্লাস ভি এফ আর মাইনাস ইউ ভি করে নিচ্ছি এখানে, তাহলে ওই সাইডে কত হবে, 0, 0 হয়ে গেল। এর পরের স্টেপ কি করা হচ্ছে, দু সাইডে না f² যোগ করে দে একটা এক্সট্রা, ইউ এফ প্লাস ভি এফ মাইনাস ইউ ভি প্লাস f² সমান f², ঠিক আছে? এবার এখান থেকে একটা জিনিস কি করতে হবে, যে কিছু একটা কমন নিতে হবে। কি কমন নেব, ইউ কমন নিচ্ছি, ইউ কমন নিলে কি হবে, এফ মাইনাস ভি, ইউ কমন নিলে কি হবে, এফ মাইনাস ভি। তো এখান থেকে দেখ, কেন, ইউ ইউ এফ মাইনাস
ইউভি করছি এটাকে, আর ভিএফ প্লাস কত হচ্ছে এফ স্কোয়ার, এটা কি হচ্ছে এফ স্কোয়ার। এখানে একটা প্লাস মাইনাস কিছু তো হতো, কি হতো, এফ স্কোয়ার আমি যোগ করেছি বিয়োগ করেছি, তাই তো, কমন নিলে কি হবে, কোনটার সাথে কোনটা কমন যাবে, ইউ কমন নিলে কি হচ্ছে এফ মাইনাস ভি, এখান থেকে কত কমন নিতে হবে, মাইনাস এফ কমন নিলে কি হবে, কি করে, মাইনাস ভি মাইনাস এফ হয়ে যাবে, কি হবে দেখি একবার কি করেছিস, ভুল করেছিস, ভুল করিস নি তো, দাঁড়া, ইউভি মাইনাস ইউএফ, হ্যাঁ উল্টো সাইডে নিয়ে, তবে কি হবে, উল্টো সাইডে নিয়ে যেতে হবে, মানে কি বলা হচ্ছে, ঠিকই আছে কোনো সমস্যা নেই, শুধু এইটাকে না উল্টো সাইডে নিয়ে যেতে হবে, উল্টো সাইডে নিয়ে গেলে তবে কি হবে, এই সাইডে এফ স্কোয়ার যেমন আছে থাক, ওই সাইডে এফ স্কোয়ার আছে, সবগুলোকে ওই সাইডে নিয়ে যাবে, ইউএফ মাইনাস ভিএফ প্লাস ভিএফ, তবে গিয়ে কমন আসবে, এফ কমন নিলে কত হচ্ছে এফ মাইনাস ইউ, আর এখান থেকে মাইনাস ভি কমন নিলে এফ মাইনাস ভি, ব্যাস এটাই করা হচ্ছিল, এফ কমন নিলে এফ মাইনাস ইউ, এখান থেকে মাইনাস ভি কমন নিলে এফ মাইনাস ইউ, সরি এফ মাইনাস ইউ, হ্যাঁ, তো এফ মাইনাস ইউ কমন এলো এখান থেকে, আর এফ মাইনাস ভি কমন এসছে এখান থেকে, দেখ এবার এটা এখানে এটা ছিল তো, আমরা কি করতে পারি, দুটোকে আমি মাইনাস মাইনাস করে নিতে পারি, এখান থেকে মাইনাস কমন, ওখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, ইউ মাইনাস এফ, আর কি হচ্ছে ভি মাইনাস এফ সমান এফ স্কয়ার, দু সাইড দুটোর থেকে, এখান থেকে একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম ইউ মাইনাস এফ, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম ভি মাইনাস এফ, মাইনাস মাইনাস, হ্যাঁ হুম, বস্তুর দূরত্ব মানে ফোকাস থেকে বস্তুর দূরত্বটাকে এক্স, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্বটাকে ওয়াই ধরে নিলে এক্স ওয়াই সমান এফ স্কয়ার, এক্স ওয়াই সমান এফ স্কয়ার, এখান থেকে কি হচ্ছে এক্স ওয়াই সমান এফ স্কয়ার, বস্তু প্রতিবিম্ব থেকে যে দূরত্বে, এবারে যেটা কথা হচ্ছে যে এই সমীকরণ দিয়ে কি হচ্ছে, প্রথম কথা দেখ, যে কোনো নাম্বারের স্কোয়ার মানে কি হয়, সেটা হচ্ছে ধনাত্মক, মানে কি দুটো সংখ্যার গুণফল ধনাত্মক কখন আসে, যখন দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, দুটোই পজিটিভ মানে কি ইউটা বড় এফ এর থেকে, তার মানে কি ফোকাস থেকে ওই দিকে বস্তু আছে, তাহলে প্রতিবিম্বও ফোকাস থেকে বাম দিকেই হবে, মানে কি বলতে চাইছি, এটা যদি দর্পণ হয়, এটা যদি এর ফোকাস হয়, তাহলে বস্তু যদি এদিকে থাকে মানে ফোকাসের বাম দিকে, তাহলে প্রতিবিম্বও কি হবে ফোকাসের বাম দিকে, মানে ইউ ইউ এটা এত বড় এফ, ইউ থেকে এফ বাদ দিলে পজিটিভ, ভি থেকে এফ বাদ দিলেও পজিটিভ, মানে কি ফোকাসের যদি বাম দিকে বস্তু থাকে, ফোকাসের বাম দিকেই প্রতিবিম্ব তৈরি হবে, আর যদি ফোকাসের ডান দিকে বস্তু থাকে, ফোকাসের ডান দিকেই প্রতিবিম্ব তৈরি হবে, এটাই নিউটনের সূত্র থেকে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্স এক্স আর ওয়াই এর গ্রাফ করা যেতে পারে এখান থেকে, কি কি গ্রাফ আসবে এখান থেকে, অধিবৃত্ত আসবে না, সমপরাবৃত্ত, যখন দুটি সংখ্যার গুণফল ধ্রুবক হয়, এটা যদি এক্স বলি এটা যদি ওয়াই বলি, এরকম গ্রাফ আসবে সমপরাবৃত্ত, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল যদি ধ্রুবক হয় তাহলে এটা সমপরাবৃত্ত আসবে। আচ্ছা, অনুবন্ধী ফোকাস যুগল, অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলছে, হ্যাঁ অনুবন্ধী ফোকাস যুগল, অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে কি, যে আমরা যে সমীকরণটা পড়ছি 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f, হ্যাঁ ভি এর জায়গায় ইউ আর ইউ এর জায়গায় ভি রাখলে একই, মানে প্রথমে ধর যেখানে বস্তু ছিল, যেখানে বস্তু ছিল আর প্রতিবিম্ব যেখানে তৈরি হচ্ছিল, আমি যদি প্রতিবিম্ব যেখানে তৈরি হচ্ছে সেখানে বস্তু রেখে দিই, তাহলে আগে যে বস্তু যেখানে ছিল সেখানে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে,
তোরা দেখেওছিস যে বস্তু যখন অসীমে থাকে তখন তার প্রতিবিম্ব হয় ফোকাসে, আবার বস্তু যখন ফোকাসে রাখি তখন তার প্রতিবিম্ব হয় অসীমে। তাহলে এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয় কিসের জন্য বলতো? আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল ধর্ম পালন করে। আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল ধর্ম পালন করে বলতে কি, যে তুই যদি দেখিস যে এটা একটা দর্পণ, এটা একটা লেন্স, ঠিক আছে, আর এখান থেকে আলোক রশ্মি গেল, লেন্সের মধ্য দিয়ে এখানে গেল, এটা চোখ ছিল তো, যদি কোনোভাবে এই আলোক রশ্মিটাকে আমি ঘুরিয়ে দিই, তাহলে এখান থেকে যদি আলোক রশ্মি যায় এই পথে গিয়ে আবার এখানে ঘুরে চলে আসবে। মানে কি, এটা যদি বস্তু থেকে আলোক রশ্মি যায়, তাহলে আমি যদি আলোক রশ্মির গতিপথকে 180 ডিগ্রি করে দিই, সেই পথে ঘুরে চলে আসবে। আলোক রশ্মি প্রত্যাবর্তনশীল ধর্ম পালন করে, ঠিক আছে। তাও হবে, তাও হবে, অসুবিধা নেই। মাইনাস এফ স্কোয়ার মাইনাস, তখন ওই এফ স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। আচ্ছা, গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ নিয়ে আসতে পারবি? কিরকম দেখ, এটা হচ্ছে কি, সমতল দর্পণের যেদিকে বস্তু থাকে, তাহলে বস্তু যত দূরে হয় প্রতিবিম্বও তত দূরে হয়। হ্যাঁ, মানে সমতল দর্পণের সমীকরণ কি, ভি ইজিক্যালস টু মাইনাস ইউ, এটাকে দেখাতে হবে সমতল দর্পণে। গোলীয় দর্পণের সমীকরণ থেকে কিভাবে হবে? হ্যাঁ, 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/f, এটা হচ্ছে গোলীয় দর্পণ। এবার লিখবো কি, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য, এখানে লিখছি গোলীয় দর্পণের সমীকরণ হতে সমতল দর্পণের সমীকরণ কি করব, এখান থেকে গোলীয় দর্পণ, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের সমীকরণ, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের সমীকরণ, এটা হচ্ছে কি গোলীয় দর্পণের সমীকরণ। লিখলাম সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? 80। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে কি ইনফিনিটি, এফ সমান ইনফিনিটি, তাহলে 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 1/ইনফিনিটি, মানে 0। তাহলে কি হচ্ছে 1/v প্লাস 1/u ইজিক্যালস টু 0, তাহলে কি হচ্ছে 1/v মাইনাস 1/u, এখান থেকে কি হচ্ছে v ইজিক্যালস টু মাইনাস ইউ। অর্থাৎ বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার উল্টো দিকে এবং সমদূরত্বে গঠিত হয়। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এখানে কি বলছি, গোলীয় দর্পণের সমীকরণ থেকে কি বলবো, সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, প্রতিবিম্বের দূরত্ব সমান সমান দর্পণ থেকে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, এবং বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার বিপরীত দিকে তোলে। বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার বিপরীত দিকে গঠিত হয়। লেখ লেখ, আর লিখতে পারিস নাও লিখতে পারিস, তার বিপরীত দিকে গঠিত হয়। বাস, লিখে দিয়েছি, কেউ লিখতে চাইলে লিখতে পারিস। একটা দর্পণকে, ঠিক আছে, একটা দর্পণকে হাতে না ছুঁয়ে কি করে বুঝতে পারবো যে সেটা উত্তল না সমতল না অবতল দর্পণ? প্রথম কথা, ঠিক আছে, দেখ আমি যদি দেখি, এদিকে তাকাবি, এটা সমতল দর্পণ। এই সমতল দর্পণে আমি যদি ভাবি যে এখানে বস্তু আছে, এর প্রতিবিম্ব কিভাবে তৈরি হবে? সমান আকারের। যদি বস্তুকে কাছের দিকে নিয়ে আসি বা দূরে সরে নিয়ে যাই, তাতে করে কিন্তু প্রতিবিম্বের আকারের কোনো পরিবর্তন হবে না। তার মানে কি বলবো, একটা দর্পণের খুব কাছে একটা বস্তুকে রাখা হয়েছে, তার সমান আকারের সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হলে এবং বস্তুটিকে যদি দর্পণ থেকে কাছে বা দূরে সরিয়ে নিয়ে যায়, তাতে করে প্রতিবিম্বের
আকারের কোনো পরিবর্তন হয় না এবং প্রতিবিম্ব সমশীর্ষ থাকে, তাহলে সেটি কি হবে? সমতল দর্পণ। যদি অবতল দর্পণ হয়, খুব কাছে মানে কি ফোকাসের মধ্যে বস্তুটা পড়ে যাবে, তার প্রতিবিম্ব কি হবে? আকারে বড়, কি হবে? আকারে বড়, সমশীর্ষ হবে। এই বস্তুটাকে যদি দর্পণ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? প্রতিবিম্ব কি হয়ে যাবে? অবশীর্ষ হয়ে যাবে। তাহলে এটা হলো কি? অবতল দর্পণ। তাহলে কি বলবো? একটা দর্পণের খুব কাছে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব সমশীর্ষ হয় এবং কি হয় না আকারে বড় হয়। বস্তুটিকে দর্পণ থেকে সরালে যদি প্রতিবিম্ব অবশীর্ষ হয়ে যায়, তবে সেই দর্পণটি হবে কি? অবতল দর্পণ। উত্তল দর্পণের বেলা কি হচ্ছে? খুব কাছে বস্তু আছে, তার প্রতিবিম্ব কি হচ্ছে? সমশীর্ষ হচ্ছে, আকারে ছোট। তাহলে দেখো, সমতল দর্পণের সমশীর্ষ আকারে সমান, অবতল দর্পণের সমশীর্ষ আকারে বড়, উত্তল দর্পণের সমশীর্ষ আকারে ছোট। যদি উত্তল দর্পণ থেকে দূরের দিকে বস্তুকে নিয়ে যায়, তাহলে প্রতিবিম্বের আকার ছোট হয়ে যাবে কিন্তু সমশীর্ষ থাকবে। অবতল দর্পণে যদি দূরের দিকে নিয়ে যায়, প্রতিবিম্ব অবশীর্ষ হয়ে যাবে। আর সমতল দর্পণ থেকে যদি দূরের দিকে নেওয়া যায়, প্রতিবিম্ব সমশীর্ষই থাকবে, আকারে সমানও থাকবে। এটা কি বইতে লেখা আছে? আদৌ আছে? কোথায় বক্স করে লেখা আছে? 529। ব্যাস ব্যাস, তাহলে এটা দেখে হয়ে যাবে। হ্যাঁ, এটা দেখে হয়ে যাবে। হুম, ঠিক আছে। তাহলে কোন দর্পণকে স্পর্শ না করে তাকে শনাক্তকরণ করার উপায় কি? এটা হলো, এরপর দেখ, গোলকীয় অপেরণ আছে, ঠিক আছে? গোলকীয় অপেরণ, গোলকীয় অপেরণ হচ্ছে কি? আমি বলেছিলাম যে একটা দর্পণের যে ফোকাসের যে আমরা সংজ্ঞা বলেছিলাম, তাতে করে কি বলেছিলাম? কতগুলো সমান্তরাল আলোক রশ্মি দর্পণের প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়। এই যে যে আপতিত আলোক রশ্মিগুলো, এগুলোকে কি বলেছিলাম? যাতে করে আপতিত আলোক রশ্মিগুলো মেরুর খুব কাছে হয়, তার জন্য ফোকাস আসে। এটা যদি আলোক রশ্মিগুলো দর্পণের মেরু থেকে দূরের দিকে পড়ে, মানে প্রান্তিক রশ্মি হয়, তাহলে সেগুলো হচ্ছে কি প্রতিফলনের পর এখানে এসে ধরো মিলে যাচ্ছে, বুঝা যাচ্ছে? তার মানে কি? তার মানে কি হচ্ছে, একটা গোলীয় দর্পণের যদি উন্মেষ বড় হয়, তাহলে সেখানে যে সমান্তরাল আলোক রশ্মি পড়ছে, সেগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে না মিলিত হয়ে আলাদা আলাদা কিছু কিছু বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে? তো এটাকে কি বলে? গোলকীয় অপেরণ। অপেরণ মানে কি? সমান্তরাল আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হওয়ার কথা, কিন্তু সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয়ে এখানে মিলিত হচ্ছে, এখানেও মিলিত হচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মানে গোলীয় দর্পণের একটা ত্রুটি বলা যেতে পারে, ত্রুটি বলা যেতে পারে। এই ত্রুটি হলে কি হবে? কোনো প্রতিবিম্ব তৈরি হলে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে না, ঠিক আছে? ফোকাসটা তো ঠিক নয়। তো এটাকে আমরা প্রতিকার করতে পারি কিভাবে? এটাকে আমরা প্রতিকার করতে পারি এরকম গোলীয় দর্পণ না নিয়ে অধিবৃত্তীয় দর্পণ নেব। কি নেব? অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ নিলে কি হবে? অধিবৃত্তের মানে আকার যেভাবে হয়, তাতে করে বেশিরভাগ আলোক রশ্মি কি হবে? খুব একটা দূরে পড়বে না, সমস্ত আলোক রশ্মি কি হবে? একটা বিন্দুতে এসে মিলিত হবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে, ঠিক আছে? সব আলোক রশ্মি এসে একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যাবে। তো এই জন্য, তাহলে আমি যদি উল্টো করে বলি, এই দেখ, আমি যদি উল্টো করে বলি যে এখানে যদি আমি কোনো একটা বাল্ব রাখি, তাতে করে আলোক রশ্মি যদি প্রতিফলন হয়, কাছে যেগুলো হচ্ছে সেগুলো সমান্তরাল ভাবে যাবে, যদি দূরে হয় সেগুলো কিন্তু এরকম করে ছড়িয়ে পড়বে, এরকম করে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তো একটা গোলীয় দর্পণ নিলে সেখানে যদি আলো আমি মানে তার ফোকাসে রাখি, তাহলে কি হবে? আলোক রশ্মি বেশি ছড়িয়ে পড়বে, খুব একটা বেশি দূর যেতে পারবে না। কোনো আলোক রশ্মি যদি কাছে ছড়িয়ে পড়ে, খুব একটা বেশি দূর যেতে পারবে না। যদি অধিবৃত্তীয় দর্পণে এখানে একটা বাল্ব রাখি, তাহলে কি হবে? সেখান থেকে যে আলোক রশ্মি যাবে, সেটা একদম মানে সমান্তরাল হয়ে অনেক দূর পর্যন্ত যাবে। এই জন্য গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। তাহলে কোশ্চেনটা লিখে নে, গাড়ির হেডলাইটে প্রথম কোশ্চেন লিখে নে, গোলীয় গোলকীয় অপেরণ বলতে কি বোঝো? গোলীয় দর্পণের গোলকীয় অপেরণ বলতে কি বোঝো? প্রথম কোশ্চেন, গোলীয় দর্পণের গোলকীয় অপেরণ বলতে কি বোঝো? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? গোলকীয় অপেরণ প্রতিকারের উপায় লেখো, গোলকীয় অপেরণ প্রতিকারের উপায়।
কি প্রতিকারের উপায় কি? গোলীয় দর্পণের প্রস্থচ্ছেদ গোলীয় থেকে পরিবর্তন করে অধিবৃত্তাকার করলে অধিবৃত্তীয় দর্পণ কি হবে? অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করলে গোলকীয় অপেরণ মুক্ত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। ঠিক। আচ্ছা, নেক্সট হেডিং, তারপরে কোশ্চেন লেখ যে গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় গোলীয় দর্পণ ব্যবহার না করে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? গাড়ির হেডলাইটে গোলীয় দর্পণ ব্যবহার না করে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? গোলীয় দর্পণের ব্যবহার, এটা গোলীয় দর্পণের ব্যবহার। প্রথম বলছি দেখ, অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হতে পারে? অবতল দর্পণের ফোকাসের মধ্যে বস্তু রাখলে তার সমশীর্ষ এবং বড় আকারের প্রতিবিম্ব তৈরি হয়। এটাকে কাজে লাগিয়ে হচ্ছে দাঁতের চিকিৎসা বা হচ্ছে কি কানের চিকিৎসা, এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগানো যায়। ঠিক আছে, এটা হলো। আর কি উত্তল দর্পণের ব্যবহার কি হচ্ছে? উত্তল দর্পণের হচ্ছে দৃষ্টিক্ষেত্র বেশি হয়। আমি দৃষ্টিক্ষেত্র বলেছিলাম, দৃষ্টিক্ষেত্র বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 দর্শন ক্ষেত্র। ঠিক আছে, তো কথা হচ্ছে যেটা যেটা আমি বলছি কি, যে একই আকারের সমতল, অবতল আর উত্তল যদি দর্পণ নিই, তাতে করে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র কি হয়? সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা চাই একটা গাড়ির পেছনের দিকে সবচেয়ে বেশি জায়গা যাতে করে আমরা দেখতে পাই। তাহলে যদি এখানে উত্তল দর্পণ রাখি, গাড়ির হচ্ছে কি ভিউ ফাইন্ডার মানে কি সামনের যে কাঁচটা আছে সাইডে, ওটা যদি উত্তল দর্পণ হয় তাহলে কি হবে? উত্তল দর্পণে কি হয়? ছোট জায়গার মধ্যে ছোট মানে প্রতিবিম্বের আকার ছোট করে দিচ্ছে এবং অনেকটা বেশি জায়গাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? ওইটুকু জায়গার মধ্যে একদম পেছনের যা গাড়ি আসছে যা আসছে সবকিছু দেখাবে। তাহলে কোশ্চেন লেখ, গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? উত্তরে আসবে যে একই আকারের সমতল, উত্তল এবং অবতল দর্পণের মধ্যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি হয়। তাই গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হলে গাড়ির পেছনের দিকে যত গাড়ি আসছে পেছনের দিকের সমস্ত কিছু দেখতে পায়। চ্যাপ্টার কমপ্লিট। পরের দিন গণিত নয়, পরের দিন প্রতিসরণ চ্যাপ্টারে যাবে। ঠিক আছে।